তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা। তো তাহলে আমরা আর 2 মিনিট ওয়েট করি, তারপরে সবাই জয়েন করলে এরপরে শুরু করি। আচ্ছা, তোমরা কি দেখতে পাচ্ছ স্ক্রিন? আচ্ছা। আচ্ছা, আমরা শুরু করি। আচ্ছা, আমরা গত ক্লাসে দেখেছিলাম যে রিস্ক ফ্যাক্টরস, মানে রিস্ক একটা আপার ইন্ডাস্ট্রিতে বা আমরা কোনো সেকশনে যখন কাজ করব, যে কোনো সেকশনই হতে পারে, কি কি ধরনের মানে রিস্ক কি বা কি রকম রিস্ক হতে পারে একটু আইডিয়া আমাদের হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে
ওয়ার্ল্ড রিনাউন্ড একটা রিস্ক রেটিং ম্যাট্রিক্স, যে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস। এক্স এক্সিস বরাবর যে আমাদের যদি একটা অ্যাক্সিডেন্ট ঘটে তার আউটকাম কি রকম হবে, এক্স এক্সিস ডিরেকশনে এটাতে বলা আছে, আর ওয়াই এক্সিস ডিরেকশনে রিস্ক হবার প্রবাবিলিটি বলা আছে। তো রেটিং করা আছে 1 থেকে 5 পর্যন্ত, দুই দিকেই প্রবাবিলিটি, রেয়ার, আনলাইকলি, মডারেট, লাইকলি, অলমোস্ট সার্টেইন, এবং ইম্প্যাক্টের জায়গাগুলোতে ইনসিগনিফিকেন্ট, মাইনর, সিগনিফিকেন্ট, মেজর, সিভিয়ার, এরকম 5 পর্যন্ত রেটিং করা আছে। এখন এই ক্রস ম্যাচ করলে মানে আমরা এই যে 5 আর 1 গুণ করলে 5, 4 আর 1 গুণ করলে 4, 3 আর 1 গুণ করলে 3, এরপরে 5 আর 2 গুণ করলে 10, 4 আর 2 গুণ করলে 8, 3 আর 2 গুণ করলে 6, মানে এভাবে করে পুরো ম্যাট্রিক্সটা বা পুরা বক্স গুলো ফিল আপ করবো। ফিল আপ করার পরে রিস্ক এবং রিস্ক লেভেল, যে 1 থেকে 6 পর্যন্ত, যে মানে 1 থেকে 6 এর মধ্যে যে রিস্ক গুলো পড়বে ওইগুলো হচ্ছে রিস্ক লেভেল লো, লো ক্যাটাগরির। সেগুলো দেখা যাচ্ছে যে মে বি অ্যাকসেপ্টেবল হতে পারে ওই রিস্ক গুলো, বাট অবশ্যই এই রিস্ক গুলো যদি যেন আমরা মিটিগেট করতে পারি বা রিডিউস করতে পারি, ওইটা নিয়ে ফার্দার আমাদের কোয়ারি লাগবে, বা আমাদের ফার্দার ওইটা নিয়ে স্টাডি করা লাগবে বা ইনভেস্টিগেট করা লাগবে, যে আমরা ওই যে লো লেভেলেও যে রিস্ক গুলো আছে এগুলো কিভাবে আরো রিডিউস করতে পারি বা এলিমিনেট করতে পারি। যে রিস্ক গুলোর নাম্বারিং ফ্যাক্টর 8 থেকে 12 মানে এটার মধ্যে আসবে বা এই ক্যাটাগরির মধ্যে পড়বে, সেগুলোর ক্ষেত্রে যে অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট ম্যানেজমেন্টের যে অথরাইজেশন, মানে এটা ছাড়া আমরা বা ওই কাজটা কিভাবে করব, কিভাবে করলে এখান থেকে আমাদের আসসালামু আলাইকুম ম্যাম, আমি স্ক্রিন দেখা যাচ্ছে হ্যাঁ না, স্ক্রিন দেখা যাচ্ছে যাচ্ছে না। না। No, আচ্ছা ma'am. আচ্ছা, দাঁড়াতো, আমি মাঝখানে আবার ইয়েতে ঢুকছিলাম তো এই কারণে কি স্ক্রিন চলে গেল কিনা। এবার আসছে? এবার দেখতে পাচ্ছ? Yes, ma'am. আচ্ছা, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি একটা রিস্ক রেটিং ম্যাট্রিক্স। তো রিস্ক রেটিং ম্যাট্রিক্স মানে রিস্ক তো আমরা আগে আইডেন্টিফাই করব যে কোন কোনগুলোকে আমরা রিস্ক বলতেছি। তো রিস্ক হচ্ছে সেকশন ওয়াইজ বা লোকেশন ওয়াইজ বা ডিপার্টমেন্ট ওয়াইজ, যেভাবে যে ফ্যাক্টরিতে মানে ফলো করে, যে আমরা যদি সেকশন ওয়াইজ আলাদা আলাদা করি আমাদের জন্য ভালো হয়। যে কাটিং সেকশন, কাটিং এর মধ্যে কোন কোন কোথায় কোথায় আমাদের কি কি ধরনের মানে অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স আছে বা কি কি ইনসিডেন্ট হতে পারে, কাটিং, সুইং, ফিনিশিং, অডিট, এইচআর, ডাইং, ওয়াশিং, এভাবে যতগুলো সেকশন থাকবে বা যতগুলো ডিপার্টমেন্ট থাকবে অথবা লোকেশন থাকবে সবগুলোর জন্য আলাদা আলাদা ভাবে রিস্ক গুলো আলাদা আলাদা মানে ক্যাটেগরাইজ করা বা লিস্ট আউট করা, যে কি কি রিস্ক কোথায় হতে পারে। সেই রিস্ক গুলোর মধ্যে এগুলোর আবার নাম্বারিং করা, যে কোনগুলো হচ্ছে মানে তোমার হচ্ছে মাইনর, বা কোনগুলো হচ্ছে মেজর, কোনগুলোতে আমরা মানে অ্যাটেনশন দিব, কোনগুলোতে সিভিয়ার পর্যায়ে অ্যাটেনশন দিব, এরকম ক্যাটেগরাইজ করা। তো এখানে রিস্ক একটা ম্যাট্রিক্স দেখা যাচ্ছে যেটা সবার জন্যই সেম। তো এখানে হচ্ছে এক্স এক্সিস ডিরেকশনে হচ্ছে ইম্প্যাক্ট, যে এই অ্যাক্সিডেন্ট যদি ঘটে তার সিভিয়ারিটি কতটুকু, এরকমের উপর বেস করে রেটিং স্কেল 5 পর্যন্ত দেওয়া, যে 1 থেকে শুরু করে 5 পর্যন্ত। যে এবং প্রবাবিলিটি মানে একটা রিস্ক থেকে অ্যাক্সিডেন্ট ঘটার প্রবাবিলিটিও এখানেও রেটিং 1 থেকে 5 পর্যন্ত দেওয়া। তো এখানে স্কেলিং করা আছে যে 1 হইলে কত, 2 হইলে কত, এরকম 1 থেকে 5, এক্স এক্সিস ডিরেকশনেও মানে 1 থেকে 5। তো এখানে আমরা গুণ করে করে এই ফর্ম গুলো ফিল আপ করবো, যে 5 আর 1 গুণ করলে 5, 4 আর 1 গুণ করলে 4, এরপরে 5 আর 2 10, 4 আর 2 8, 3 আর 2 6, 3 আর 5 15, এভাবে করে বক্সটা ফিল আপ করার পরে তো যেটা হচ্ছে রেটিং ম্যাট্রিক্সের যে নাম্বারিং, যে 1 থেকে 6 এই নাম্বারের মধ্যে যে রিস্ক গুলো থাকবে বা যে প্রবলেম গুলো আমরা আইডেন্টিফাই করব বা যে রিস্ক গুলো আইডেন্টিফাই করব ওইগুলো হচ্ছে লো লেভেলের রিস্ক, যেগুলো মোটামুটি আমরা কিভাবে রিডিউস করতে পারি সেগুলো নিয়ে ফার্দার আমাদের
রিভিউ থাকতে পারে, অথবা ফার্দার কোনো স্টেপ নিতে হতে পারে, অথবা দেখা যায় শুধু আমরা পিপি ইউজ করে এটাকে কন্ট্রোল করতে পারি, অথবা অ্যাডমিনিস্ট্রেটিভ কোনো ডিসিশন নিয়ে যে ট্রেনিং এর ব্যবস্থা করা বা হচ্ছে এসওপি মেনটেন করা, এগুলো মেনটেন করে আমরা রিস্ক গুলো মিটিগেট করতে পারি। এরকম ফার্দার আমাদের রিভিউ করা লাগবে। যে রিস্ক গুলো নাম্বারিং 8 থেকে 12 এটার মধ্যে পড়বে, তাহলে সেই রিস্ক গুলো হচ্ছে মিডিয়াম ক্যাটেগরি। তো মিডিয়াম ক্যাটেগরির যদি রিস্ক গুলো হয়, সেটা তো অবশ্যই আমরা অ্যাভয়েড করতে পারি না। ওইগুলোর ক্ষেত্রে অবশ্যই ম্যানেজমেন্টের হস্তক্ষেপ লাগবে, ম্যানেজমেন্টের অথরাইজেশন লাগবে যে তারা কিভাবে এটাকে প্রিভেন্ট করবে, অথবা হচ্ছে কিভাবে যদি কোনো ইনসিডেন্ট ঘটে তাহলে কিভাবে সেটার আউটকামটা রিডিউস করবে। যেগুলো 25 থেকে 15 এই নাম্বারিং এর মধ্যে থাকবে সেগুলো হচ্ছে হাই রিস্ক। তো হাই রিস্ক যখন কোনো ইনসিডেন্ট হবে, হাই হওয়ার চান্স আছে, তাহলে অবশ্যই ওইটা যতক্ষণ পর্যন্ত আমরা রিস্কটা মিনিমাইজ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত কোনো কাজ করা যাবে না। এরকম যে অবশ্যই আমাদের এডিকুয়েট অ্যাকশন নিতে হবে রিস্কটাকে মিনিমাইজ করার। যেমন যদি আগুন ধরে যায় কোথাও, তো আগুন নিভানো না পর্যন্ত তো আসলে আমরা অন্য কিছু করতে পারবো না। আর ধরো একটা আমাদের ওয়াশিং সেকশনে আমরা বয়লার ইউজ করি, বয়লারের ভালভ থেকে ওই যে স্টিম যেগুলো সেগুলো হচ্ছে লিকেজ হচ্ছে, বা কোনো কেমিক্যালের ড্রাম থেকে কেমিক্যাল লিকেজ হচ্ছে। তো এই ধরনের প্রবলেম গুলো যদি হয়, যেগুলো খুব হাইলি রিস্কি, ওখানে যারা এমপ্লয় থাকবে তাদের জন্য বা সবার জন্যই, বাস্টও হইতে পারে, আগুনও ধরে যেতে পারে এরকম, ওইগুলোর ক্ষেত্রে দেখা যায় যেগুলো হাই রিস্কি টাস্ক থাকবে বা হাই রিস্কি ইস্যুস থাকবে সেগুলোকে অবশ্যই মিনিমাইজ না করা পর্যন্ত ফার্দার আমরা কোনো কাজ করা যাবে না ওখানে এরকম। তাহলে মানে রিস্ক লেভেল আইডেন্টিফাই করা আসলে এই ম্যাট্রিক্সটার মাধ্যমে, যে কোনটার হাই রিস্কি, কোনটা হচ্ছে মিডিয়াম লেভেলে, কোনটা লো লেভেলে, বা কোনটার ক্ষেত্রে আমরা কি ধরনের ম্যানেজেরিয়াল অ্যাকশনস বা স্টেপস নিব, এটা আইডেন্টিফাই করা। তাহলে আমরা রিস্ক কিভাবে আলাদা করব, এটা ওই যে রিস্ক ম্যাট্রিক্স, যে রিস্ক যে ক্যাটেগরাইজ করব, বা কিভাবে একটা রিস্ক আমরা আইডেন্টিফাই করব যে কোনটা আসলে কোন লেভেলের, কোনটাকে সিভিয়ার বলবো বা কোনটাকে মিডিয়াম বলবো। তো শুরুতেই আমাদের যে আইডেন্টিফাই টাস্ক, মানে টাস্ক বলতে আমরা যে কাজ করি, যে আমরা কাটিং এ কি কাজ করি, স্প্রেডিং এ কি করি, সরি ফিনিশিং এ কি করি, ওয়াশিং এ কি করি, ডাইং এ কি করি, এরকম ভাবে যে লোকেশন ওয়াইজ আমাদের কাজগুলোকে আইডেন্টিফাই করা। ওই কাজ করতে গেলে আমরা কি কি হ্যাজার্ড বা কি কি রিস্ক ফেস করতে পারি, মানে হ্যাজার্ড গুলো আমরা আইডেন্টিফাই করব বা সেগ্রিগেট করব। তো সেগ্রিগেট করার ক্ষেত্রে এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, যে আমরা যখন ডিপার্টমেন্ট গুলো নিয়ে কাজ করব বা লোকেশন ওয়াইজ কাজ করব, কোনটা ফুড এরিয়া, কোনটা নন ফুড, কোনগুলো পেরিশেবল, কোনগুলো মেনটেনেন্স রিলেটেড, কোনগুলো অ্যাডমিনের রিলেটেড, মানে এভাবে করে আলাদা আলাদা ভাগ ভাগ করে আমাদের সুবিধা মতো আমরা ডিপার্টমেন্ট ওয়াইজ অথবা হচ্ছে ক্যাটেগরি ওয়াইজ এই হ্যাজার্ড গুলোকে আলাদা করব, যে কোনটা কিভাবে করলে সেটা মিটিগেট হবে, যে কোনো একটা ক্লাস্টারে করে আমরা এগুলোকে আলাদা আলাদা করব। এরপরে আলাদা করার পরে হ্যাজার্ড গুলোকে আমরা আইডেন্টিফাই করব, বা হ্যাজার্ড ইনভেন্টরি, আমরা যেমন ম্যাটেরিয়ালের ইনভেন্টরি করি, যে কোন ম্যাটেরিয়াল কতটুকু আছে, কবে পারচেস করবো, এরকম যেমন আমরা ইনভেন্টরি মেনটেন করি কোয়ান্টিটি
আচ্ছা, এর পরের স্টেপ আমরা হ্যাজার্ড গুলোকে আইডেন্টিফাই করব। এখন হ্যাজার্ড আইডেন্টিফিকেশন আসলে এটা সার্ভে টাইপ, যে ওয়ার্কার যারা থাকবে তাদের সাথে কনসাল্ট করে, অথবা কোনো ইনসিডেন্ট যদি মানে যেগুলো পাস্ট ইনসিডেন্ট যেগুলো ছিল বা কোনো অ্যাক্সিডেন্ট যদি হয়ে থাকে সেগুলোর হচ্ছে হিস্ট্রি দেখা, যে কি কারণে হয়েছিল বা কেন হয়েছিল। তারপর হ্যাজার্ড ইন্সপেকশন, যে আমরা যখন ওয়ার্ক প্লেস গুলো ইন্সপেক্ট করি বা সেটা মেশিনারিজ হতে পারে বা কোনো ডিপার্টমেন্টের ম্যাটেরিয়াল হতে পারে, ইন্সপেকশনস এর সময় আইডেন্টিফাই করা। এরপরে হচ্ছে যারা এমপ্লয়িজ থাকবে তাদের হেলথ চেকিং, হেলথ চেকের মাধ্যমেও যে কোনো হ্যাজার্ড আসলে সে কোনো প্রবলেম ফেস করছে কিনা বা তার হেলথ রিলেটেড কোনো ইস্যুজ আছে কিনা, বিশেষ করে আর্গোনমিক হ্যাজার্ড যেগুলো, এগুলো আইডেন্টিফাই করা যায়। অথবা লিডিং ইন্ডিকেটরস যেটা আমরা বলতেছি, যে লিডিং ইন্ডিকেটরস হিসেবে আমরা যেগুলো দেখছি উপরে, এগুলো অ্যানালাইসিস করে আমরা মোটামুটি আইডেন্টিফাই হ্যাজার্ড গুলোকে আইডেন্টিফাই করতে পারি। এরপরে হচ্ছে এগুলোকে ক্যাটাগরাইজ করা, যে কোন হ্যাজার্ডে তোমার কে কে এক্সপোজ হবে কোথায়, এটা তো আমরা জানি যে কোন হ্যাজার্ডের ক্ষেত্রে কারা এক্সপোজ বেশি হবে এবং তারা কিভাবে তাদের মানে ক্ষয়ক্ষতি কতটুকু হতে পারে এটা প্রেডিক্ট করা, জাস্ট যে হ্যাজার্ডের ইনভেন্টরি রেডি করা। এরপরে হচ্ছে রিস্ক অ্যানালাইজ করা। রিস্ক অ্যানালাইজ করা বলতে আমরা যে কোনো হ্যাজার্ড বা কোনো ইনসিডেন্ট ঘটার পরে, কোনো অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমরা যে ক্যাটেগরাইজ করি যে কোনটা হচ্ছে লস টাইম ইনজুরি হলো, কোনটা ফ্যাটাল হলো, কোনটা ডেথ হলো, কোনটা মেডিকেল ইনজুরি হলো, কোনটা ফার্স্ট এইড বা কোনটা নিয়ার মিসেস, মানে ওই ইনসিডেন্টের ক্যাটেগরি করা, যে আমরা কোনগুলোতে যে ধরো 1 ঘন্টা বা 2 ঘন্টা রেস্ট নিলে ভালো হয়ে যাচ্ছে, বা মেডিকেল ইনজুরি, বা কোনোটা লং টার্ম যেটা ফ্যাটাল হয়ে যাচ্ছে, বা দেখা যাচ্ছে যে একজন কয়েক বছর ধরে একই কাজ করার কারণে তার যে মাসেলে যে ডিসঅর্ডার বা যে পেইন। জায়গাগুলো জায়গাগুলো আমরা একটা করো যাও, কোনটা একটা যাও, কোন ট্রাই কিছু না হলে। যাও। আচ্ছা, এগুলোকে ক্যাটেগরাইজ করা মানে রিস্ক অ্যানালাইসিস করা। এরপরে হচ্ছে অ্যাসেস রিস্ক, মানে রিস্কের রেটিং করা। এটা আসলে রেটিংটা করলেও তোমার অর্গানাইজেশনের আসলে যে বেঞ্চমার্ক আমরা বললাম, যে কোন অর্গানাইজেশনে আসলে ওয়ার্কারদের জন্য বা এমপ্লয়ীদের জন্য সেফটি কতটুকু, বা কোন অর্গানাইজেশনের সেফটি প্রিভেনশনের ক্ষেত্রে তাদের বেঞ্চমার্ক কতটুকু, যেটা আমরা গত ক্লাসে দেখছিলাম যে আহ কি একটা ভ্যালু জানি, লস্ট টাইম ইনজুরি মানে LTIFR, এরকম, যে এরকম একটা ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন, এটার মাধ্যমে আমরা যেমন মানে একটা অর্গানাইজেশনের পারফরমেন্স রেটিং অ্যানালাইসিস করতে পারি, যে রিস্ক প্রিভেনশনের ক্ষেত্রে বা হ্যাজার্ড প্রিভেনশনের ক্ষেত্রে তাদের রেটিং কতটুকু। তো ওই রেটিং দিয়ে তাদের হচ্ছে বেঞ্চমার্কের সাথে আমরা কম্প্যারিজন করতে পারি, যে আসলে তাদের যে বেঞ্চমার্ক আছে আর তাদের যে রেটিং, যে ইনসিডেন্ট গুলো ঘটতেছে, তার মানে তারা যে স্টেপস গুলো নিচ্ছে এটা তাদের অ্যাডিকুয়েট কিনা, যে তাদের কোনো ইনসিডেন্ট ঘটলে তারা এটাকে কিভাবে মোকাবেলা করতে পারে, নাকি তাদের ফার্দার সেফটি ইস্যুজে আরো বেশি ইমপ্রুভমেন্ট দরকার। মানে এই বিষয়গুলো আসলে তখন আমরা মানে ডিসাইড করতে পারি। তো এখানে এরকম একটা ফ্যাক্টর হচ্ছে রিস্ক রেটিং। রিস্ক রেটিং হচ্ছে রিস্কটাকে সিভিয়ারিটি এবং প্রবাবিলিটি এই দুইটা হচ্ছে মাল্টিপ্লাই করে যে ভ্যালুটা পাওয়া যাবে, ওটাকে বলতেছি আমরা রিস্ক রেটিং। এটা কিভাবে পাবো দেখি। আচ্ছা, সিভিয়ারিটি প্রবাবিলিটি এগুলো তো আমরা বুঝলাম। সিভিয়ারিটি প্রবাবিলিটি, আচ্ছা দাঁড়াও আমি একটু স্টপ করবো।
আচ্ছা, আমি যে একটা ক্যালকুলেশন দেখানো ট্রাই করতেছিলাম আসলে, কিন্তু পাইতেছি না। আমি তাহলে পরের ক্লাসে এটা দেখাই দিব না। রিস্ক ক্যালকুলেশনের একটা ফর্মুলা আছে, মানে ওই ফর্মুলা দিয়ে কিভাবে ডেটাটা আসে ওইটা। আচ্ছা, এবার হচ্ছে একটা রিস্ক যখন আমরা আইডেন্টিফাই করলাম, বা যখন একটা ইস্যুস অ্যারাইজ হবে আমাদের ওয়ার্ক প্লেসে, তখন এটাকে আমরা কিভাবে কন্ট্রোল করব, লাস্ট স্টেপ। তো কন্ট্রোল করার জন্য একটা হায়ারার্কি আছে এখানে, হায়ারার্কি অফ কন্ট্রোল, যেটাকে আমরা বলতেছি এইচওসি, হায়ারার্কি অফ কন্ট্রোল, যে কিভাবে আমরা এটাকে এলিমিনেট করতে পারি বা রিডিউস করতে পারি। তো একদম লোয়েস্ট যেটা, লিস্ট ইফেক্টিভ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট ইউজ করা, এবং সবচেয়ে যেটা হাইয়েস্ট, ডিজাইন বা পুরোপুরি এলিমিনেট করা। এলিমিনেট করা বলতে তাহলে ফার্স্ট স্টেপ যে আমরা পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্টের মাধ্যমে কোনো হ্যাজার্ড, এটার চান্সটা রিডিউস করতে পারি। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওরস, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোটেক্টিভ পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট মানে তো আমরা বুঝি যে যখন আমরা কাজ করব, তা আমাদের প্রোটেক্টিভ ইকুইপমেন্ট গুলো প্রপারলি ইউজ করতে হবে। ইউজের মাধ্যমে আমরা রিস্ক কমাতে পারি। অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওরস মানে, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওরস বলতে যে অফিস থেকে বা অর্গানাইজেশন থেকে ওই কাজ করার জন্য আমাদের পর্যাপ্ত পরিমাণে ট্রেনিং এর ব্যবস্থা করবে। এরপরে হচ্ছে ওই মেশিনটা বা ওই কাজটা আমরা কিভাবে করব, এটার জন্য একটা এসওপি দিবে। অবশ্যই সবার জন্য রিটেন আকারে এসওপি থাকবে, ট্রেনিং থাকবে, মেশিন কোনটা কিভাবে ইউজ করতে হবে, কোন কাজটা কিভাবে থাকবে, এইটার স্কিলনেস ইমপ্রুভ করার ট্রাই করবে। এছাড়া মেথড স্টাডি যেটা আমরা করি বা ওয়ার্ক স্টাডি যেটা করি, যে মেথড স্টাডি স্পেশালি, যে আমরা কাজটাকে কিভাবে করব ও এটা চেঞ্জ করবে। মানে এরকম যেগুলো অ্যাডমিনিস্ট্রেটিভ স্টেপস নেওয়া যায়, এই অ্যাকশনস গুলোর মাধ্যমে আমরা হ্যাজার্ড রিডিউস করতে পারি। এরপরে আছে ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস, এর পরের ধাপ। তো ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস বলতে মেশিনারি রিলেটেড, যে আমরা এমন কোনো ইকুইপমেন্ট ইউজ করব যেটাতে ধরো অটো স্টপ মোশন আছে, যে কোনো অ্যাক্সিডেন্ট, এরকম কোনো ইস্যুস অ্যারাইজ হলে মেশিনটা অটোমেটিকলি নিজের থেকেই বন্ধ হয়ে যাবে। অথবা মেশিন ইউজ করার ক্ষেত্রে কোনো সেফটি গার্ড আছে, যেমন আমরা সুইং মেশিনের ক্ষেত্রে যেমন আমাদের ফিঙ্গারটা যদি আমরা কোনো কারণে লাইটিং এর প্রবলেম, অথবা একজন অপারেটর যদি অসুস্থ হয়ে যায়, বা যে কোনো কারণে দেখা যায় যে যখন আমরা হচ্ছে কাঠ প্যানেল গুলো ফিডিং করি বা সুইং করার জন্য প্লেসমেন্ট করি নিডেলের সাথে, ফিড বা নিডেল প্লেটের উপর বা সুইং বেডের উপর, তখন দেখা যায় যে হাতটা হঠাৎ করে তোমার ফিড ডগের নিচে বা প্রেসার ফুটের নিচে চলে যাইতে পারে। ওখানে কিন্তু আসলে ফিঙ্গারের জন্য কোনো গাইডের ব্যবস্থা নাই সুইং মেশিনে। তো এরকম আমরা দেখা যাচ্ছে ফিঙ্গারের গাইডের ব্যবস্থা করতে হবে। বা অটো স্টপ মোশন, যেগুলো আউটডেটেড মেশিন, যেগুলো পাওয়ার অপারেটেড না, মানে ম্যানুয়ালি অপারেটেড, ওইগুলোর ক্ষেত্রে দেখা যায় অ্যাক্সিডেন্ট হওয়ার চান্স বেশি। তো ওইগুলো বদলায় আমরা নতুন আপডেটেড মেশিনারিজ বা ইকুইপমেন্ট নিয়ে আসতে পারি, যেখানে অটো স্টপ মোশন আছে, বা সেফটি গাইড আছে, বা সেফটি গার্ড আছে, এরকম। তো এইগুলোকে বলতেছি আমরা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস, যে ইকুইপমেন্ট রিপ্লেসমেন্ট, অথবা কোনো ওয়ার্ক এইড, অথবা কোনো অ্যাডজাস্টমেন্ট মেশিনে অ্যাড করে আমার ওয়ার্কারদের সেফটি এনশিওর করা, ওগুলোকে বলতেছি আমরা ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস। এর পরের স্টেজ হচ্ছে রিডিজাইন বা রিপ্লেস। রিডিজাইন বা রিপ্লেস কি, যে আমার যে মেশিন, ও সরি, মেনটেনেন্স, যেটা মেনটেনেন্স ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলস এর মধ্যে মেনটেনেন্সটাও আসবে। এর পরের হচ্ছে রিডিজাইন বা রিপ্লেস, যে আসলে আমার কোনো স্টেপ, মানে নিচের যে তিনটা স্টেপ আছে, কোনোটা দিয়েই আসলে আমরা রিস্কটাকে রিডিউস বা হ্যাজার্ডটাকে রিডিউস করতে পারতেছি না। সেটার ক্ষেত্রে আমরা কি করব, আমরা রিডিজাইন করব অথবা রিপ্লেস করব, মানে ওই মেশিনটা বা ওই কাজটাই বাদ দিব, বা ওই কেমিক্যালটাই আমরা বাদ দিয়ে দিব, অথবা নতুন করে রিডিজাইন করব। ওটার রিপ্লেসমেন্টে ওটার মানে কি বলবো, সমপর্যায়ের কোনো ম্যাটেরিয়ালস বা কোনো ইকুইপমেন্ট বা কোনো কিছু ইউজ করব। যেমন কেমিক্যালস এর ক্ষেত্রে, যে আমরা যদি চিন্তা করি যে ওয়াশিং এর সময় আমরা যে কেমিক্যালস গুলো ইউজ করি, দেখা যায় যে আমরা ব্লিচ ইউজ করতেছি, ব্লিচিং পাউডার এর সময়, ওয়াশের সময়। তো ব্লিচিং পাউডারটা আসলে হ্যাজার্ডাস। তো আমরা যদি চিন্তা করি যে তাহলে ব্লিচিং পাউডারের কাছাকাছি বান বা এরকম ফেডিং ইফেক্ট দিবে এরকম কেমিক্যাল, কোনো কেমিক্যাল দিয়ে আমরা রিপ্লেস করতে পারি কিনা,
অথবা আমরা ব্লিচ না ইউজ করে আমরা এনজাইম ইউজ করব, ওই 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 সিস্টেমে চলে যাবো, আমরা টোটালি ব্লিচ ইউজ করব না। বা পিপিএ স্প্রে যেটা করা হয় এটাও কিন্তু হ্যাজার্ডাস, যে আমরা পিপিএ স্প্রেটাই করব না, হয় ওটা বাদ দিয়ে দিব মানে পুরোপুরি এলিমিনেট করব, অথবা পিপিএ স্প্রের পরিবর্তে ওটার কাছাকাছি ওর থেকে কম হ্যাজার্ডাস কোন একটা কেমিক্যাল ইউজ করব এরকম। ওটাকে বলতেছি রিপ্লেস, আমরা সমমানের হলে, অথবা আগে যেটা ওল্ড ভার্সন যেটা ছিল ওইটা বাদ দিয়ে আপডেটেড ভার্সন নিব, অথবা ওটা টোটালি রিপ্লেস করব এরকম। আর ডিজাইন আর এলিমিনেট, যেখানে রিস্ক আছে বা ইনসিডেন্ট হতে পারে এরকম হ্যাজার্ডাস কোনো কিছু যদি থাকে, সেগুলোকে হয় নতুন করে ডিজাইন করা পুরাপুরি, অথবা টোটালি বাদ দিয়ে দেওয়া, যে ওটা আমরা আর ইউজই করব না এরকম, ওটাকে বলতেছি আমরা ডিজাইন অথবা এলিমিনেট। তাহলে এই 5টা স্টেপস এর মাধ্যমে একটা অর্গানাইজেশনে আমরা কোনো রিস্ক বা কোনো হ্যাজার্ডাস কিছু হলে সেটাকে হ্যান্ডেল করতে পারি বা রিডিউস করতে পারি। এটা আসলে ডিপার্টমেন্ট ওয়াইজ এই 5টা স্টেপ ভিন্ন ভিন্ন হবে। তো তোমাদের যদি মানে কেস উল্লেখ করে বলা হয় যে সুইং এ ধরো এরকম একটা প্রবলেম হয়েছে, এখানে তুমি হচ্ছে কিভাবে রিস্কটা কন্ট্রোল করবা, তো এই স্টেপ গুলো 5টার ক্ষেত্রে, তাহলে সুইং এর ধরো একটা স্পেসিফিক প্রবলেম বলে দিলাম, সেইটার ক্ষেত্রে তুমি পিপি কিভাবে কোনটা ইউজ করবা বা কি ইউজ করবা, অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিওরে তোমার বা এখানে অ্যাকশনে তোমার কি কাজ হতে পারে, ইঞ্জিনিয়ারিং কন্ট্রোলসে ওই প্রবলেমটা রিডিউস করার জন্য কি কাজ হতে পারে, রিডিজাইন বা রিপ্লেসে কি হতে পারে, ডিজাইন বা এলিমিনেট এই স্টেজে তোমার কি হতে পারে, এরকম 5টা সলিউশন বা 5টা কারণ তোমাকে লিখতে হবে। বা ওয়াশিং এর ক্ষেত্রে বা এরকম যে কোনো একটা প্রবলেম যদি বলা হয়, ওইটা এক্সামে আসতে পারে আর কি, যেটাকে আমরা ওই যে হায়ারার্কি অফ কন্ট্রোল ল্যাডার বলতেছি। তো এখানে ডেসক্রিপশন বলা আছে যে কোনটার কি কাজ। আচ্ছা, এখানে একটা অর্গানাইজেশনের মানে ফরম্যাট দেওয়া আছে এখানে। আচ্ছা, এখানে হচ্ছে একটা অর্গানাইজেশনের রিস্ক অ্যাসেসমেন্ট কিভাবে তারা করে, এখানে একটা ফরম্যাট বলা আছে, সিভিয়ারিটি এবং প্রবাবিলিটির ভ্যালুগুলো তারা দিয়ে দিয়েছে, যে স্মল ইনজুরি হইলে মিনিমাম মানে যেটা মেডিকেল ইনজুরি এখানে তারা ম্যাক্সিমাম ভ্যালু কত নেয়, মিডিয়াম ইনজুরি মানে টেম্পোরারি ডিসএবিলিটি, মানে মিডিয়াম ইনজুরি বলতে তারা টেম্পোরারিলি ডিসএবিলিটি বোঝায়, এখানে তারা কত ভ্যালু দেয়, সিরিয়াস ইনজুরি হইলে পার্মানেন্ট ডিসএবিলিটি এখানে ভ্যালু কত দেয়। ঠিক একইভাবে প্রবাবিলিটির ক্ষেত্রেও ভেরি লো হইলে কত, লো হইলে কত, মিডিয়াম হইলে কত, হাই হইলে কত, এরকম দেওয়া আছে। তো ডিপার্টমেন্ট ওয়াইজ জব, টাস্ক, তারপর রিস্ক কি, সেফটি বা হেলথ ইস্যুজ, এভাবে করে একটা ফরম্যাটিং করে তারা এখান থেকে তার সিভিয়ারিটি বের করে, মানে প্রবাবিলিটি এবং সিভিয়ারিটি গুণ করে যে কোনটা আসলে কোনটার কন্ট্রোল বা কারেক্টিভ মেজার্স কি হতে পারে, কিভাবে করবে, এইভাবে করে একটা ফরম্যাট মানে ইনভেন্টরি যেটাকে বলি আমরা, যে হ্যাজার্ড ইনভেন্টরি এইভাবে মেনটেন করা যায় আসলে বা করা হয়। তো আমরা জানি যে লাস্ট স্টেজ যেটা, যে সেফটি পিপিইস ইউজিং কারেক্টলি কিভাবে করতে হয়, এগুলো তো অবশ্যই ট্রেনিং এর মাধ্যমেই এমপ্লয়ীদের শেখানো হবে, যে একটা পিপিই আমরা কিভাবে ইউজ করব। তো একটা অর্গানাইজেশনে পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট বলতে ডিপার্টমেন্ট ওয়াইজ আসলে এগুলো আলাদা আলাদা হয়, এক এক ডিপার্টমেন্টের ক্ষেত্রে এক এক রকম। তো আমরা অ্যাপারেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে যদি চিন্তা করি, গ্লাভস, সেফটি শুজ, সেফটি গগলস, এগুলো দেখা যায় যে ওয়াশিং সেকশনে বা ডাইং রিলেটেড মানে কেমিক্যাল রিলেটেড যে সেকশন গুলো ডাইং এ এগুলা ইউজ করা লাগতে পারে। এরপরে হচ্ছে
যদি আমরা সুইং এর কথা বলি, তো সুইং এর ক্ষেত্রে আমাদের দেখা যায় স্পেশালি ওই যে মাস্ক, যেগুলা যে লিন্ট বা ডাস্ট গুলো থেকে প্রোটেকশনের জন্য মাস্ক এবং হেড কাভার, এইগুলো ইউজ করা লাগে মেইনলি। তো আর নর্মালি আমরা যখন ওই যে ইয়া দিয়ে মানে অটোমেটেড ট্রিমার যেগুলোতে না থাকে, মানে ম্যানুয়ালি কাটিং করতে হয়, ওইগুলোতে আমরা আসলে গ্লাভস ইউজ করতে পারি। তো কাটিং এ যখন কাজ হয় কাটিং সেকশনে, সেক্ষেত্রে যারা কাটিং করে তারা এক ধরনের মেটালিক গ্লাভস ইউজ করে, বা মেশিনে হচ্ছে সেফটি গার্ড থাকে। তো এগুলোকে আসলে আমরা যে মেটালিক গ্লাভস যেটা ইউজ করে এটাকে বলতেছি পিপি। তাহলে কাজ ওয়াইজ অথবা ডিপার্টমেন্ট ওয়াইজ আমরা কোন টাস্ক করব এই অনুসারে আমাদের পিপি গুলো ডিফারেন্ট ডিফারেন্ট হয়। তো এখানে সেফটি ইকুইপমেন্ট যে কিভাবে করবে, এগুলো না যায়। আরেকটার ক্ষেত্রে আমরা হচ্ছে ম্যানুয়াল হ্যান্ডেলিং, তো হ্যান্ডেলিং রিলেটেড তো আমরা একটু হলেও জানি যে ম্যানুয়াল হ্যান্ডেলিং কোন কাজগুলো। তো ম্যানুয়াল হ্যান্ডেলিং যেগুলো থাকবে সেগুলোকে আসলে রিডিউস করা, যে ম্যানুয়ালি পুরাপুরি ম্যানুয়াল যেখানে কাজ হয় ওখানেই আসলে বিশেষ করে আর্গোনমিক হেলথ ইস্যু, যেটা মানে আর্গোনমিক্যাল যে হ্যাজার্ড গুলা, এগুলার আসলে মেইনলি বেশি হয়। তো ওই ম্যানুয়াল কাজগুলোকে আমরা আস্তে আস্তে অটোমেটেড বা পাওয়ার অপারেটেড করা যায় কিনা ওই দিকে নিয়ে যেতে হবে, যে কিভাবে এই ম্যানুয়াল কাজটাকে আমরা আস্তে আস্তে মিটিগেট করতে পারি বা রিডিউস করতে পারি। এখানে স্টেপ গুলো বলা আছে যে আমরা কিভাবে আসলে এটা আইডেন্টিফাই করব। এগুলো দেখে নিবা একটু। এবার আসা যাক আমাদের যে আর্গোনমিক্স, যে আমরা যখন স্পেশালি সুইং ফ্লোরে বিশেষ করে, কারণ আমরা সুইং এর যে কাজগুলো করি লং টার্ম দেখা যায় যে বসেই কাজ করা লাগে। অন্য মোটামুটি অন্য কোনো সেকশনে আবার ওয়াশিং এ যারা কাজ করে তারা দেখা যায় যে সারাদিন দাঁড়িয়ে কাজ করে এরকম। তো এইগুলোকে আমরা আর্গোনমিক সেফটি বা আর্গোনমিক্স বলতেছি, যে ওয়ার্ক রিলেটেড ল, যে আমরা একটা ওয়ার্ক প্লেসে কিভাবে কাজ করব, আমাদের সিটিং অ্যারেঞ্জমেন্ট কিরকম হবে, ওয়ার্ক স্পেসের ডিজাইন কিরকম হবে, ইকুইপমেন্টের মানে মেজারমেন্ট কিরকম হবে, বা কতটুকু এরিয়া নিয়ে আমি কমফোর্টলি কাজ করতে পারবো, যেটা আমার পার্সোনাল সাইকোলজিক্যাল অথবা ফিজিক্যাল কমফোর্ট এনশিওর করবে, প্রোডাক্টিভিটি এবং ওয়েলবিং, অবশ্যই হেলথ ইস্যুস। এইগুলোকে আসলে আমরা বলতেছি আর্গোনমিক্স, মানে ওয়ার্ক রিলেটেড ল। তো এটার মধ্যে আর্গোনমিক্স এর মধ্যে আমাদের যে ফ্যাক্টরস গুলো স্পেশালি কনসিডার করতে হয় সেটা হচ্ছে প্রপার পশ্চার, মানে আমরা কিভাবে বসবো বা আমাদের লিম গুলো কিভাবে থাকবে সিটিং অ্যারেঞ্জমেন্টের সময় বা স্ট্যান্ডিং কন্ডিশনে যখন কাজ করব, এটা এডিকুয়েট লাইটিং, অবশ্যই লাইটিং এর ব্যবস্থাটা ভালো থাকতে হবে। অ্যাপ্রোপ্রিয়েট ফার্নিচার, মানে আমরা যদি সিটিং কন্ডিশনে কাজ করি, যে সুইং অপারেটর স্পেশালি যারা সুইং লাইনে কাজ করে, তো সবার হাইট আসলে একরকম না। তো এরকম হাইট অনুসারে বা ওয়েট অনুসারে বা বডির যে এরিয়া এ অনুসারে কিন্তু স্পেস বা ফার্নিচারের অ্যারেঞ্জমেন্ট আলাদা আলাদা থাকা উচিত। কারণ একজন যার হেলথ বা মানে যে অনেক লম্বা, তার জন্য যদি আমরা সুইং মেশিনের বা টেবিলের অথবা চেয়ারের যে হাইট এটা যদি সেম, আবার একজন যে শর্ট তার জন্য যদি সেম একই হাইটের চেয়ার এবং টেবিল ইউজ করা হয়, মানে সুইং মেশিনের বেড, তখন কিন্তু তাদের ক্ষেত্রে লং টার্ম যখন তারা কাজ করবে এটা তাদের জন্য অনেক প্রবলেম ক্রিয়েট করবে। যেটা আমার মাসেলে যে পেইন হয় বা ব্যাকবোন যে শির দ্বারা যেটাকে আমরা বলি ওইটা যে বাঁকা হয়ে যায় বা পেইন হয়, লং টার্ম ডিসএবিলিটি যেগুলো, বা আই সাইটে প্রবলেম হয়, তো এগুলো এনশিওর করে এগুলো মিটিগেট করার জন্য অবশ্যই অ্যাপ্রোপ্রিয়েট ফার্নিচার দরকার। এবং মিনিমাইজিং রেপিটেটিভ মোশন, যেটা আমরা যে এখন এসএমভি যেটা বের করি, বা যে আমরা যে ওয়ার্ক মেজারমেন্ট করি বা ওয়ার্ক স্টাডি করি, যে কিভাবে রিপিটেটিভ মোশন কমানো যায়, যে একটা হাত আমি কতবার মুভ করাবো একটা কাজ করতে, যে কতটুকু মানে কমানো যায়, এবং আমার ওয়ার্ক এরিয়া কতটুকু হওয়া উচিত, যে আমি বসে যখন কাজ করব তাহলে আমার ম্যাক্সিমাম হাত আমি কতটুকু স্প্রেড করতে পারবো, 25 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, না আরো বেশি, মানে কতটুকু, বা আমার কাজ করার সময় আমাকে আসলে ঝুঁকতে হচ্ছে কিনা, বেন্ড হতে হচ্ছে কিনা, বা আমি যখন সুইং টেবিলে কাজ করতেছি তখন আমাকে মাঝে মাঝেই বেন্ড হতে হচ্ছে কিনা, মানে এই ইস্যুস গুলো। তার মানে আমার রেপিটেটিভ মোশন যেগুলো থাকবে সেগুলো মিনিমাইজ করা ওয়ার্ক স্টাডি বা ওয়ার্ক মেজারমেন্ট তো করার সময়। এরপরে প্রপার ওয়ার্ক স্টাইল
প্র্যাকটিসেস, অবশ্যই অর্গানাইজেশনের গুড প্র্যাকটিস, যে আমার একটা কাজ কিভাবে করা হবে তার গুড প্র্যাকটিসেস। তো এইগুলো হচ্ছে মেইনলি আর্গোনমিক্যাল ইস্যুস যখন আসবে এগুলো কনসিডার করা দরকার। তাহলে এই যে অকুপেশনাল হেলথ বা এমপ্লয়ির উপর আসলে কি কি ইম্প্যাক্ট আসতে পারে এইগুলোর কারণে, যে মাসেল ডিসঅর্ডার মানে আর্গোনমিক্যাল ইস্যুস গুলোর কারণে, যে মাসেলের ডিসঅর্ডার হতে পারে, ইনএডিকুয়েট লাইটিং বা আই স্ট্রেন, লেস এফিসিয়েন্সি স্ট্রেস, প্রোল্যান্ড সিটিং অর ব্যাক পেইন। এই প্রবলেম গুলো আসলে একজন অপারেটর বা একজন এমপ্লয়ি ফেস করে। আচ্ছা, এই যে এখানে যে আমরা বসে যখন কাজ করব আমাদের একটা ওয়ার্ক প্লেস যেটা থাকবে বা একটা ওয়ার্ক স্টেশন, তার ডিজাইনটা কি রকম হওয়া উচিত বা সায়েন্টিফিক অ্যাপ্রোচ কি বলে, সায়েন্টিফিক্যাল যে অ্যাপ্রোচ আছে ওই অ্যাপ্রোচ অনুসারে আসলে কতটুকু ডিস্টেন্স পর্যন্ত একজনের কাভার করা উচিত, ওভাবেই ওয়ার্ক প্লেসটা ডিজাইন করা দরকার। যেমন এখানে দেখো আমরা সিটিং আর্গোনমিক্স এর কিছু সায়েন্টিফিক্যাল অ্যাপ্রোচ, যে সিটিং কন্ডিশনে সে যখন কাজ করবে তার পোস্টার অনুসারে কিভাবে কতটুকু ডিস্টেন্স বা একটা ওয়ার্ক প্লেসের ডিজাইন কিরকম হওয়া উচিত। যখন স্ট্যান্ডিং কন্ডিশনে কাজ করবে, দেখো সেম মেশিন কিন্তু একজনের হাইট বেশি হওয়ার কারণে তার হাইটের সাথে ওইটা অ্যাডজাস্ট করা, যে শর্ট তার হাইটের সাথে মেশিনটা অ্যাডজাস্ট করা। ঠিক একইভাবে সিটিং কন্ডিশনে যখন কাজ করবে তার ক্ষেত্রেও হাইট অনুসারে মেশিনটাকে অ্যাডজাস্টেবল, মানে সিটিং কন্ডিশন যেগুলো বা ইকুইপমেন্ট যেগুলো ইউজ করবে এগুলো অ্যাডজাস্টেবল হতে হবে, মানে এভাবে ডিজাইন করা উচিত। আচ্ছা, আমরা যদি ওয়ার্ক স্পেসটাকে প্রপারলি ম্যানেজ করতে চাই তাহলে এই বিষয়গুলো, এই যে ফ্যাক্টরস গুলো, যে চেয়ার, ডেস্ক, মনিটর, সারাউন্ডিংস, লাইফস্টাইল, এইগুলোতে খেয়াল রাখা উচিত। এবং আমরা এখানে সাইন্টিফিক্যাল অ্যাপ্রোচ বলছে যে প্রত্যেক 25 মিনিট পর পর মানে একটা ব্রেক দেওয়া উচিত, কারণ আমি মনোটোনাসলি যখন একটা কাজ করতে থাকবো এটা আসলে হেলথ ইস্যুজ, যে আমি শুধু প্রোডাক্টিভিটি দিয়ে গেলাম, অর্গানাইজেশনকে দিয়ে গেলাম কিন্তু নিজের হেলথের কথা চিন্তা করলাম না, এটা করলে হবে না। তো আমরা হয়তোবা খেয়াল করছি যে সুইং ফ্লোরে বা কাটিং সেকশনে কিছুক্ষণ পর পরই গান বেজে উঠে না, এরকম তোমরা কেউ দেখছো কিনা ইন্টার্নের সময়? বা কিছু একটা ব্রেক হয় কিনা, কোনো ব্রেক দেখছো নাকি লং টাইম 8 ঘন্টা 6 ঘন্টা একটানা কাজ করে? ব্রেক ছিল তো। দেখছো? জি ম্যাম। আচ্ছা, ওই যে আমরা যেগুলো দেখি যে যতটুকু ব্রেক ওটা হচ্ছে তাদের রিফ্রেশমেন্টের জন্য, এবং তারা একই সাথে ওইটা ক্লিনিংও করে, যে ওয়ার্ক প্লেস যার যার ওয়ার্ক প্লেস শেষে ওইটুকু সময়ে যতটুকু মিউজিক থাকে বা ব্রেক থাকে ওইটুকু সময় তারা ওয়ার্ক স্পেসটাকে বা তার ওয়ার্ক প্লেসটাকে সে ক্লিন করবে, এবং তার যে টায়ার্ডনেস বা মনোটোনাস যে ওয়ার্ক এটা থেকে রিলিফের জন্য একটা ব্রেক, একই সাথে ক্লিনিং প্লাস তাদের হচ্ছে ব্রেক, মানে এটা আসলে করা হয় বা ফলো করা হয়, এটাই বলা হচ্ছে। কমন আর্গোনমিক্যাল হেলথ ইস্যু যেগুলো হয়, সিমটমস গুলো কি কি এখানে দেওয়া আছে। আচ্ছা, এখানে একটা আছে সামারি, যে আসলে কোন কাজের কারণে কত পার্সেন্টেজ লোক মানে কি কি প্রবলেম ফেস করে, এরকম একটা ডেটা। আমরা আর্গোনমিক যে রিস্ক ফ্যাক্টরস গুলো সেগুলো হচ্ছে কিভাবে রিডিউস করতে পারি, এখানে কয়েকটা ওয়ে বলা আছে, যে আমরা কি কিভাবে আমাদের যে রিস্ক গুলো হয় বা হেলথ রিলেটেড যে ইস্যুস গুলো হয় আর্গোনমিক্যাল ইস্যুস, এরকম ওয়েতে যে টেক ব্রেকস, ওয়াক অ্যান্ড টক ডিউরিং ফোন কলস, পিয়ার টু পিয়ার অর টিম মিট অ্যান্ড ওয়ার্ক, মেনটেন প্রপার পোস্টার, অ্যাডজাস্ট ওয়ার্ক স্পেস, প্র্যাকটিস আই কেয়ার, সেলফ ইনিশিয়েটিভস ইন পার্সোনাল ওয়ার্ক, মানে এই স্টেপস গুলো নেওয়ার মাধ্যমে এটা আমরা হ্যাজার্ড গুলা বা রিস্ক গুলাকে রিডিউস করতে পারি। সেটা লাগবে না, এটা এমনি একটা প্লেসমেন্ট এক্সাম্পল, এক্সাম্পল লাগবে না, লাগবে না।
টুল বক্স এগুলো করতে নাই। দেখি আমাদের আমরা আজকে মনে হয় এই পর্যন্ত শেষ করি, বাকিটা আমার আরেকটা ক্লাস আছে রিভিউ। আমরা আগামী ক্লাসে মানে এরপর থেকে যতটুকু বাকি আছে এটা দেখবো। আচ্ছা, আমরা যতটুকু যতটুকু দেখলাম এর মধ্যে কারোর বুঝতে কোনো অসুবিধা আছে? এগুলো তোমরা অলরেডি জানো, অলরেডি প্র্যাকটিসে আছে, বা তোমরা যে কমপ্লায়েন্স পড়তেছো কমপ্লায়েন্সের মধ্যেও দেখা যাচ্ছে অনেকগুলো টপিকস আছে এই রিলেটেড। আচ্ছা, তাহলে আমি এখানে শেষ করে দিই আজকের ক্লাস। হ্যালো, এই তোমার দোস্তদের বলে দিও আজকে কিন্তু সবাইকে প্রেজেন্ট দিব না, যারা যে প্রেজেন্ট আছে শুধু তাদেরকে দিব। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই।